এটা হচ্ছে আমার ছোট ভাই। এই যে সিম্ফনি অফ দ্য সি, এইটা হচ্ছে ক্যারিবিয়ানের একটা বড় হচ্ছে সি, বিশ্বের একটা মানে রয়্যাল ক্যারিবিয়ান একটা কোম্পানি আর কি, এটা বিশ্বের সবচেয়ে বড় একটা জাহাজ। আর তোমাদের সংখ্যা তো এখনো বাড়েনি, আমি জাস্ট এমনি দেখছিলাম। তো এটা আমার ওই যে এইটা সেই জাহাজটাতে তারা যাচ্ছে, বিশাল বড় একটা জাহাজ। এই জাহাজের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে সবকিছু আছে এখানে। এই জাহাজের মধ্যে 7 দিন তুমি যাবে, কিন্তু এভরিথিং ইজ দেয়ার। দেখো, দেখে মনে হচ্ছে যে একটা ফ্ল্যাট। এটা হচ্ছে 18 তলার একটা জাহাজ। তো যাই হোক, এটা হচ্ছে সিম্ফনি অফ দ্য সি। এই 18 তলার একটা জাহাজ, 17-18 তলা। এখানে বিশ্বের সমস্ত কিছু জিনিস তুমি পাবে, সমস্ত কিছু যা চাইবে তুমি এই 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 তোমার সিম্ফনি অফ দ্য সিতে, তবে ওই এই টাইপের যে সি গুলোতে আছে, তোমার এই জিনিসগুলো পাওয়া যায়। মানে এন্টারটেনমেন্টের জন্য তারা 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত থাকবে। এটা যাবে হচ্ছে তোমার নিউ ইয়র্ক থেকে ওই যে ওয়েস্ট ইন্ডিজ পর্যন্ত, এই দূরত্বে তারা যাবে। এই 5 থেকে 6 দিন তাদের খরচ হচ্ছে $5,000, মানে বাংলাদেশি টাকায় এক একজনের খরচ হচ্ছে 5 থেকে 6 লক্ষ টাকা। তার মানে 6 লক্ষ টাকা খরচ করে 6 দিন, মানে পৃথিবীতেই একটা বেহেস্ট এই টাইপের একটা জায়গাতে তারা ভ্রমণ করে আসছে। তো না দেখলে বুঝতে পারবে না, তোমরা দেখবে ওই যে ইউটিউবে দেখবে সিম্ফনি অফ দ্য সি দিয়ে, যে মানে আসলে কত সুন্দর ভিতরটা, ওয়েল ডেকোরেটেড, যা খাবার চাইবে তাই পাবে ওখানে। এবং যা খাবার চাইবে আর কি, সি ফুড থেকে শুরু করে এভরিথিং ইজ দেয়ার। বাঙালি বলো, আমেরিকান বলো, কোরিয়ান বলো, জাপানিজ বলো, ইন্ডিয়ান বলো, সমস্ত খাবার তাদের ওখানে আমি দেখলাম আছে। তো আসলে আমেরিকানরা যেমন ইনকাম করে তেমন তারা দেউলিয়াও হয়ে যায়, বুঝছো? মানে তারা ওই যে খরচ করতে করতে খরচ করার অপশন আছে। আমাদের দেশের দেখো, আমাদের দেশে যদি কেউ বলে যে তুমি 5 5 লক্ষ টাকা খরচ করে 5 দিনের জন্য চলো ঘুরে আসি, আমরা কিন্তু যাব না। মানে যাবো, অধিকাংশই যাব না, যাওয়ার অপশনটা কম। কারণ আমাদের দেশের 5 লক্ষ টাকা সেভ করতে বেশ কয়েকদিন সময় লাগে। এক একজনের 5 লক্ষ, 3 জন যাচ্ছে তারা সন্তান সহ, 15 লক্ষ টাকা খরচ করে। যাক, কতজন হলো তোমাদের? অনলি 10? কি ব্যাপার, তোমাদের খুব স্লো তোমরা। স্যার ছুটি হয়ে গেছে তো, বেশিরভাগ সবাই গ্রামে, নেট কানেকশন নাই স্যার। আচ্ছা, যা হোক, তোমাদের ইয়ে করবে ওই যে অ্যাটেন্ডেন্সটা তাহলে নেবে। আর যারা মানে উপস্থিত হতে চেয়েছে কিন্তু নেটের জন্য পায় নাই, তাদের পাশে ওটা লিখে দিবে যে তারা চেয়েছে কিন্তু তারা উপস্থিত হতে পারে নাই। আচ্ছা, এটা এইভাবে লিখবে, আমি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপের ইয়ে করে, ওটা হচ্ছে তোমার এই যে হোয়াটসঅ্যাপ। ধরো আমি একটু আগে মাস্টার্স এর ক্লাস নিলাম, এই যে সিআর মাস্টার্স, এরা দেখতে পাচ্ছ আমার মনে হয় তোমরা, এই যেটা অ্যাটেন্ডেন্স লিস্ট 19 সিরিজের, বা তোমাদের যে সিরিজের কতজন লিখে দিয়েছে কুড নট অ্যাটেন্ড দ্য হোল ক্লাস ডিউ টু নেট ইস্যু, ঠিক আছে, এ তার হি অর সি উইল গেট দ্য অ্যাটেন্ডেন্স, নো প্রবলেম। এইভাবে তোমরা জাস্ট আমাকে বোঝানোর জন্য, অথবা তোমরা দিবে যে কে কে উপস্থিত নাই, ঠিক আছে। কথা বলবে তাদের সাথে, তারা যদি বলে যে আমরা আসলে ওই যে উপস্থিত হয়েছিলাম কিন্তু নেট চলে গেছিল বলে আমরা কমপ্লিট করতে পারি না। আর তোমরা তো রেকর্ড করছোই মনে হয়, তাই না? তাহলে তারা রেকর্ড করে পরে দেখে নিবে, কাজে নো প্রবলেম। এইভাবে তোমরা, এরা দিয়েছে কে কে উপস্থিত, তুমি কে কে অনুপস্থিত তুমি যদি দিয়ে দাও 19 সিরিজে বা 20 সিরিজে অনুপস্থিত, 21-এ এইটা। আর যারা নেটের জন্য, নেট প্রবলেমের জন্য অনুপস্থিত, তাদেরকে সেটা কনসিডার করবে তোমরা, অসুবিধা নেই। আর তাদেরকে হি অর সি উইল গেট অ্যাটেন্ডেন্স, নো প্রবলেম। আচ্ছা, তাহলে আমরা 20 জন পর্যন্ত অপেক্ষা করি, তাই না? এখন 14, 13, আমি সহ 14। বাঁধন, তুমি কোথায় আছো? হ্যাঁ, বাঁধন, তোমার কি আনমিউট করা যায় না? শুনতে পাচ্ছ তো?
কি বাঁধন কি চলে গেল নাকি? শুনতে পাই নাই। ওই, এই নূরজাহান, শুনতে পাচ্ছ আমাকে তুমি? নূরজাহান, কি ব্যাপার? হ্যালো, আমার কথা শোনা যায় না? জি স্যার, শুনতে পাচ্ছি। তো এরা রেসপন্স করছে না কেন? কি ব্যাপার এদের? হ্যাঁ, ফরহান, তানভীর, তানভীর, তুমি শুনতে পাও? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে তুমি পাচ্ছি। কোথায় আছো? জি স্যার, শুনতে পাচ্ছি। আছো কোথায় তুমি, ফরহান, তানভীর? তানভীর, স্যার, আমি এখন রাজশাহীতে আছি। আচ্ছা, রাজশাহীতে আছো, ঠিক আছে। তাসলিমা, ইয়েস স্যার। তুমি কোথায় আছো? স্যার রাজশাহীতেই আছে। ও, তার মানে তোমরা যারা রাজশাহীতে আছো এরা এখানে উপস্থিত আছো মনে হয় নাকি? তুমি তো, রনি, আমি বাসায় আসছি, তাও আমি ও, স্যার মেসে তাহলে আছি স্যার, বাসায় রাজশাহীতে আছি। তোমরা ঈদ করতে যাবে না? স্যার 15 তারিখে যাবো ইনশাল্লাহ। ও, তুমি যদি রাজশাহীতে থাকো তাহলে আমি কালকে থেকে তো তোমাদের, আমি তো ডিপার্টমেন্টে যাবো, ডিপার্টমেন্টে চলে আসো ক্লাস করতে। আছো সবাই রাজশাহীতে? স্যার, মানে 5 থেকে 7 জন আছে হয়তো স্যার। ও, স্যার টিউশনের জন্য বেশিরভাগই দু চলে একজন গেছে থেকে স্যার। গেছে স্যার। বেশিরভাগই চলে গেছে, টিউশনের জন্য দু একজন থেকে গেছে। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, then let's start. Since you are recording this video, those who didn't attend can learn from that video. হ্যাঁ, ঠিক আছে। এটা খুব, আমরা, আচ্ছা আমরা শুরু করি। আর যে সিআর বা কোসিআর, ওটা তোমরা ওভাবে আমাকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে, আইদার উপস্থিতি অথবা অনুপস্থিতিটা দিয়ে দেবে, অসুবিধা নেই। আচ্ছা, আমরা বলছিলাম যে হাউ কুড ইউ ডিটারমিন অ্যাবসলিউট কনফিগারেশন। অ্যাবসলিউট কনফিগারেশনকে আসলে প্রকাশ করা হয় আর অথবা এস সিস্টেম দিয়ে, তাই না? এটা বলেছেন চান ইনগোল্ড পারলগ প্রায়োরিটি সিস্টেম, ল্যাটিন শব্দ থেকে আর এস এসছে, এই দুটো, এটা আমরা জানি। আমাদের যেটা করতে হবে, দুটো অপশন আছে এখানে, একটা দুটো দুটো এখানে আমাদের মানে দুটো, টু টাইপস অফ কোয়েশ্চেন্স এখানে অ্যারাইজ করে। একটা হচ্ছে যে আর এস সিকোয়েন্স রুলটা কি, সিকোয়েন্স রুলের নিয়মটা কি, অর্থাৎ এখানে থিওরিটিক্যাল আমরা নিয়মটা পড়বো। আমরা এখানে বলে দিয়েছি আর এস সিস্টেমের নিয়মটা হচ্ছে এই যে 1 2 3টা নিয়ম। এই নিয়মটা আমি এক্সপ্লেন করেছি, আবার করছি, এবং এটাকে আবার কনভারসেশন রুলও বলে। এবং এই নিয়ম অনুযায়ী আমরা এই যে প্রায়োরিটি গ্রুপ গুলো ডিটারমিন করব, এই যে 3টা 4টা 3টা পদ্ধতি আছে এই পদ্ধতিতে। তাহলে তোমাকে যদি বলা হয় সিকোয়েন্স রুল বা আর বা ওই যে সিকোয়েন্স রুল বা কনভারসেশন রুল বা আর এস রুল বা চান ইনগোল্ড পার রুল এর নিয়মটা কি, আমরা বলবো এখান থেকে 1 2 3টা পয়েন্ট আছে। তারপরে বলবো যে আমাদের সিকোয়েন্স রুল থেকে প্রায়োরিটির আমরা ডিটারমিন করব 4টা মেথড, 4টা স্টেপে, এই 4টা স্টেপ আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, এরপর আরেকটা টাইপের প্রশ্ন হচ্ছে যে তুমি কিভাবে এই যে অ্যাবসলিউট কনফিগারেশন নির্ণয় করবে। আমি এখানে কয়েকটা কম্পাউন্ড দিয়ে দিয়েছি। আমি একটা ভিডিওতে আমরা দেখি যে আমরা কিভাবে একটা কম্পাউন্ডের আর এস সিস্টেম, মানে আর এস সিস্টেমটা নির্ণয় করব। তার আগে আমরা জেনে রাখি যে আর মানে হচ্ছে ডান দিকে ঘড়ির কাঁটার ঘুরবে, আর এস মানে হচ্ছে ঘড়ির কাঁটার বাম দিকে ঘুরবে। আচ্ছা, আর একটা জিনিস আমি আবার জাস্ট আমি একটা ওই যে রিভাইজ দেওয়ার জন্য বলছি, যেই গ্রুপটার মলিকুলার ওয়েট সবচেয়ে বেশি, যে অ্যাটমটার মলিকুলার ওয়েট সবচেয়ে বেশি, সেই অ্যাটমটাকে আমরা 1 ধরবো। যে অ্যাটমটার মলিকুলার ওয়েট সবচেয়ে কম অথবা যদি হাইড্রোজেন থাকে, হাইড্রোজেনকে আমরা 4 ধরবো। অর্থাৎ সবসময় মনে রাখবো হাইড্রোজেন থাকবে ব্যাকে, আর সবসময় মনে রাখবো প্রায়োরিটি গ্রুপ বা সবচেয়ে যার অ্যাটমিক ওয়েটটা বেশি সে থাকবে উপরে। এই তো, তাহলে সবচেয়ে, সরি, অ্যাটমিক ওয়েট যার বেশি সে থাকবে উপরে একে, তারপরে যার অ্যাটমিক সে 2, তারপরে 3, হাইড্রোজেন থাকবে সবসময় ব্যাকে। আচ্ছা, যদি দুটো গ্রুপের মধ্যে একই হয়ে যায়, যেমন ধরো কোনো একটা জায়গায় গ্রুপ আছে CH2CH3, আর একটা গ্রুপ আছে CH2CH2CH3, অর্থাৎ কোনো একটা জায়গায় আছে হচ্ছে ইথাইল গ্রুপ, আর একটা জায়গায় আছে প্রোপাইল গ্রুপ।
তাহলে কোনটা 2 আর কোনটা 3 হবে, বা কোনটা 1 আর কোনটা 2 হবে, যেটার মলিকুলার ওয়েট মানে যেটার মলিকুলার ওয়েট বেশি হবে। যেমন সিএইচ মানে ইথাইলের চেয়ে প্রোপাইলটা হচ্ছে আমাদের 3টা কার্বন, আর ওখানে ইথাইলে 2টা কার্বন। যাই হোক, আমরা আমরা এক্সপ্লেইন করি, তাহলে আমরা আমরা দেখি, আমরা এটা বুঝতে পারবো কি হচ্ছে। দেখো এখানে দেখো দুটো গ্রুপ দিয়ে দেখাচ্ছে এরা। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো কম্পাউন্ড আছে এখানে। এখানে আমরা যদি প্রায়োরিটি বেস বলি, তাহলে হাইড্রোজেনকে সবসময় 4 লিখবো, এভাবে লিখবে কিন্তু তোমরা পরীক্ষার হলে যদি আসে যে এটা এক্সপ্লেন করো, তখন তোমরা বলবে যে হাইড্রোজেন 4। আর এখানে ব্রোমিন আর আয়োডিন আর কার্বন, এই তিনটার মধ্যে 1 কে আয়োডিন, আয়োডিন 1, ব্রোমিন 2। আর কারণ ব্রোমিনের যে মলিকুলার ওয়েট কার্বনের মলিকুলার তার চেয়ে কম, কার্বন তো 12, তাই না? আর এটা ব্রোমিনের বেশি। তো ক্লোরিনের হচ্ছে 35.5, তাই না? আর আর ব্রোমিনের তো আরো বেশি, তাহলে 46 না কত, আমার ঠিক মনে নাই এই মুহূর্তে। তাহলে আমরা এখান থেকে বুঝে গেলাম যে এই কম্পাউন্ডটার 1 2 3, এই কম্পাউন্ডটার 1 2 3 আমরা বুঝে গেছি। তাহলে এখন আমরা 3 নাম্বার 2 নাম্বার 1 পেয়ে গেছি। তাহলে এখন আমরা এটা ঘড়ির কাঁটার দিকে কোনটা আর ঘড়ির কাঁটার বিপরীত কোনটা? হাইড্রোজেন কিন্তু ব্যাকে আছে, এটা আমরা দেখে নিয়েছি। এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এটা ঘড়ির কাঁটার বিপরীত। তাহলে এটা কি? বাম দিকেরটা হচ্ছে আর ঘড়ির কাঁটার দিকে, আর ডান দিকেরটা হচ্ছে এস। ঠিক আছে, খুব সিম্পল ম্যাথড। আচ্ছা আরেকটা দেখো, আচ্ছা এইখানে দেখো, এখানে আবার মজার বিষয় আছে। এইখানে পরে কি আছে এটা দেখবে না। এখানে আছে এই কাইরাল কার্বন, যেটা এইটা কাইরাল কার্বন, আর কোনো কাইরাল কার্বন এখানে নাই। এটা কিন্তু কাইরাল কার্বন না এখানে। এই কাইরাল কার্বনের এখানে আছে কার্বন, এখানে আছে কার্বন, এখানে আছে কার্বন, 3টা কার্বন আছে। তাহলে কার্বনের যোজনী 12, ব্রোমিনের না, কার্বনের অ্যাটমিক ওয়েট ব্রোমিনের চেয়ে অনেক কম। তাহলে ব্রোমিন 1 নম্বরে হবে, এই তো। তাহলে ব্রোমিন হবে 1 নম্বরে। আচ্ছা এরপরে এরপরে এই 3টা কার্বনের মধ্যে তাহলে কার্বন 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 তো আছে। তাহলে যখন কার্বন মানে একই জিনিস যখন থাকবে, তাহলে তারপরেরটা কি আছে এটা দেখবো। এই কার্বনের সাথে 2টো হাইড্রোজেন আছে, এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আছে, এই কারণে হাইড্রোজেন আছে। অর্থাৎ হাইড্রোজেন 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 এখানে একই আছে, কিন্তু কিন্তু এই কার্বনের সাথে আর একটা কার্বন যুক্ত আছে, এই কার্বনের সাথে তো হাইড্রোজেন আছে, আর এই কার্বনের সাথে অক্সিজেন যুক্ত আছে। তাহলে আর একটা কার্বন যুক্ত থাকা আর অক্সিজেন যুক্ত থাকার জন্য অক্সিজেন যুক্ত থাকবে, তার প্রায়োরিটি বেশি হবে, কারণ অক্সিজেনের যোজনী তো মানে অক্সিজেন মৌলিক অ্যাটমিক ওয়েট তো কার্বনের অ্যাটমিক চেয়ে বেশি। তাহলে এইটা হবে প্রায়োরিটি বেসিসে 2। আচ্ছা এরপরে এই দুটোর মধ্যে তাহলে এটা কার্বনের সাথে কার্বন যুক্ত আছে, এখানে কার্বনের সাথে 3টাই হাইড্রোজেন আছে, তাহলে এটা হবে 3, এটা হবে 4। এইভাবে আমরা তাহলে যখন একই গ্রুপ থাকবে, দেখো কার্বন 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 3টা একই গ্রুপ, তাহলে ব্রোমিনটাকে 1 নাম্বার দিলে, তারপরে 2 3 4 করে আমরা দিলাম, তাই না? কার্বন 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 এগুলোর দরকার নাই তেমন কিছু, তুমি তো জানলে যে তোমাকে শুধু দিতে হবে। তাহলে এটা এইভাবে হলো 1 2 3, এটা ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে ওটা কি হলো? এস হলো। আচ্ছা আরেকটা দেখো, এখানে এখানে দেখো বিষয় কি আছে। এখানে আছে হচ্ছে কার্বনের সাথে অক্সিজেন, কার্বনের সাথে কার্বন, কার্বনের সাথে কার্বন। তাহলে অক্সিজেন হবে ফার্স্ট প্রায়োরিটি পাবে, আর এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন হবে লাস্ট প্রায়োরিটি। তাহলে হাইড্রোজেনকে লাস্ট দিলাম, অক্সিজেনকে দিলাম ফার্স্ট। তাহলে এই দুটো হয়ে গেল। এবার 3 নাম্বার কোনটা হবে? এই কার্বনের সাথে তো আরেকটা কার্বন আছে, এই কার্বনের সাথে কিছু নেই, হাইড্রোজেন আছে। তাহলে এটা হবে 3, এটা হবে 4। এইভাবে আমাদের প্রায়োরিটি সিস্টেমে আমাদের 1 2 3 4, এই হচ্ছে আমাদের কিভাবে আমরা নির্ণয় করব সেইটা। আচ্ছা এখন এখন এখানে একটা টেকনিক্যাল একটা বিষয় আছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। আমি এখানে একটা তোমরা কেম ড্র দেখতে পাচ্ছ আমার বিশ্বাস। কেম ড্র আমি কাজ করছি। আচ্ছা এখানে আমি একটা, এরপরে এই যে কাইরাল কার্বন যেখানে আছে সেই কিন্তু আমাদের, আচ্ছা যেখানে কাইরাল কার্বন আছে সেই কিন্তু আমাদের আর এস সিস্টেমে থাকবে। ধরো এখানে আমি একটা ব্রোমিন দিলাম, তাহলে এটা কাইরাল কার্বন হয়ে গেল। কিন্তু এখানে আমি একটা ব্রোমিন দিলাম, তাহলে এটা একটা কাইরাল কার্বন হলো। তাহলে এখানে আমাদের কাইরাল কার্বন আছে হচ্ছে একটা,
এক নাম্বার কাইরাল কার্বন। ও কাইরাল কার্বনকে আমরা স্টার দ্বারা প্রকাশ করি, তাহলে এটা আমরা স্টার দিলাম। স্যার এখানে তো এটা একটা কাইরাল কাইরাল, কার্বন হয় নাই স্যার, দুইটা মিথাইল মূলক হয়ে গেল। না না এখানে আমরা অন্য জিনিস দিব, তো ওএইচ দিব এখানে, এখানে আমরা একটা ওএইচ দিব। এটা একটা কাইরাল কার্বন হলো, ঠিক আছে, এটা কাইরাল কার্বন হলো। আচ্ছা এটাকে আমরা একটা কাইরাল কার্বন, এটা তো কাইরাল কার্বন হয় নাই, এখানে ধরো না, এখানে তো এটাও, এটা এটা কাইরাল কার্বন হয়েছে না? জি স্যার, মিথাইল, এখানে হাইড্রোজেন আছে একটা, হাইড্রোজেন আছে স্যার, হয়েছে স্যার। এখানে একটা হাইড্রোজেন আছে। এই পরেরটাও হয়েছে স্যার, লাস্টটা হয়নি। আচ্ছা এটা হয়েছে, তাহলে এটা হয়েছে, এখানে আমরা ধরো আরেকটা জিনিস দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, হাইড্রোজেন দিলাম। আচ্ছা হাইড্রোজেনকে আমরা বড় করে দিলাম, এটা এটা বড় করে দিলাম, ভালো কথা, হাইড্রোজেন দিলাম। এটাও কাইরাল কার্বন, এটা আবার কাইরাল কার্বন হয় নাই। তাহলে আমরা দেখলাম যে এই কম্পাউন্ডটাতে তোমার কাইরাল কার্বন কয়টা আছে? 3টা কাইরাল কার্বন আছে। আচ্ছা এবার এক নাম্বারটার কি অবস্থা? এক নাম্বারটা কি পজিশনে কি আছে, আর না এস না কি আছে এখানে? আচ্ছা এখন এটা লেখার জন্য দেখো, এটা ব্রোমিন 1, অক্সিজেন 2, এটা 3। না না এটা 3 না, তো এই যে এই পাশের গুলো 3, তাই না, কার্বন অনেকটা। তাহলে আমরা দেখলাম যে 1 2 3, এদিকটা হচ্ছে 3। তাহলে কোন দিকে আছে এটা? এটা যদি আমি স্যার আর ঘুরাই হবে তাহলে কোন দিকে? ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজটা কি বলে এটাকে? আর না এস? স্যার আর। আর, তাহলে দিস ওয়ান ইজ আচ্ছা আর। আচ্ছা তাহলে একইভাবে আমরা এটা এটা নির্ণয় করতে পারবো। এখন এখানে একটা মজার বিষয় আছে, মজার বিষয় হচ্ছে তোমাদের আর মনে হলো সেটা এস হবে কেন? এখানে দেখো হাইড্রোজেন সবসময় কত নম্বর পজিশনে থাকা উচিত? স্যার 4-এ। 4-এ। তার মানে এটা ব্যাকে থাকা উচিত, ব্যাককে আমরা ডট দ্বারা প্রকাশ করি। কিন্তু যখন হাইড্রোজেনকে ব্যাকে না দিয়ে ফ্রন্টে দিয়ে দিবা, এই যে ফ্রন্টে দিয়ে দিবা, তখন তোমার যে রেজাল্টটা হবে, রেজাল্ট উল্টে দিবা। মানে আমি আবার বলি, তোমাদের সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে তুমি বুঝতে পারবে। 1 2 3 4, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনটা থাকবে, ধরো এখানে একটা এখানে থাকবে ধরো একটা, ধরো দিলাম একটা ব্রোমিন, এখানে দিলাম একটা ওএইচ, এখানে দিলাম CH3, আর এটা দিলাম একটা হাইড্রোজেন। আচ্ছা এখন নিয়ম অনুযায়ী হাইড্রোজেন থাকবে ব্যাকে, ব্যাকে আমরা এভাবে দিই, ঠিক আছে, আর এটা থাকবে ফ্রন্টে, এটা থাকবে ফ্রন্টে, বা আমাদের যে কোনো একটা অন্য একটা জিনিস ফ্রন্টে থাকলো, এটা ফ্রন্টে থাকবে। এটা ফ্রন্টে তো এইভাবে না, ফ্রন্টে হচ্ছে এইভাবে, এটা ফ্রন্টে থাকলো। আচ্ছা তা এটাই হচ্ছে আমাদের নিয়ম। এই নিয়ম অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে 1, এটা 2, এটা 3। তাহলে আমরা যদি এটাকে স্ট্রাকচার নির্ণয় করতে চাই, তাহলে আমরা বলবো যে এইটা 1 2 3 এইভাবে ঘুরছে, অর্থাৎ এটা কি গ্রুপ, কি এটা? এস। এস। আচ্ছা ভালো কথা। এখন তুমি যদি এইটা না করে, তুমি যদি এইটা না করে একে দিয়ে দাও বড় করে, আর এটাকে দিয়ে দাও ছোট করে, তাহলে তো আমাদের বিষয়টা, এই হাইড্রোজেনটা তো পেছনে ছিল, এখানে হাইড্রোজেন কি হয়েছে, এখানে সামনে চলে এসছে না? হাইড্রোজেন যখন সামনে চলে আসবে 4 নাম্বার গ্রুপটা, তখন এখানে ঘড়ির কাঁটার দিকে ঘুরুক আর বিপরীত দিকে ঘুরুক, যে এর যে আসল কনফিগারেশন হবে সেটা উল্টে দিবা। কনফিগারেশনটা, কনফিগারেশনটা যদি আর হয় তাহলে এস দিবা, আর যদি এস হয় তাহলে আর দিবা। তাহলে এই কনফিগারেশনটাকে, হাইড্রোজেনটা পেছনে থাকার কথা ছিল 4 নাম্বার, কিন্তু পেছনে না সামনে চলে এসছে, আর এটা থাকার কথা ছিল বোল্ড করে বড়, এটা বড় হয় নাই। যখন এই গ্রুপগুলো ব্যাকে দিয়ে দিবা কোনো একটা গ্রুপকে, এই গ্রুপটা হচ্ছে 2 নাম্বার গ্রুপ, এটা হচ্ছে 1 নাম্বার গ্রুপ, এটা হচ্ছে 3 নাম্বার গ্রুপ, আর এটা হচ্ছে 4 নাম্বার গ্রুপ। যখন কোনো একটা গ্রুপ, যেটাকে 4 নাম্বার গ্রুপ, সোজা কথা, যখন 4 নাম্বার গ্রুপটাকে ব্যাকের এই সিম্বল না দিয়ে ফ্রন্টের এই সিম্বল দিবা, এই যে এই সিম্বল দিবা, যখন 4 নাম্বার গ্রুপকে ব্যাকের এই সিম্বল না দিয়ে এই সিম্বল দিবা, তখন মনে রাখবা যে তোমার যে কনফিগারেশন হবে এটা আমরা উল্টাই দিব। আমার কথাটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি এই স্যার। কনফিগারেশনটা কি হওয়া উচিত ছিল? এটা, স্যার এটা এস হওয়ার কথা ছিল কিন্তু আর হবে। হ্যাঁ এটা এস হওয়ার কথা ছিল, কিন্তু এটা আর হবে। কেন আর হবে? কারণ আমাদের এইচটাকে ফ্রন্টে নিয়ে চলে এসেছি, এটা হওয়া উচিত না, ফ্রন্টে আসা উচিত না, যখনই আসবে তখনই। আচ্ছা আর কোন একটা স্যার আমরা, কম্পাউন্ডের নাম তাহলে তুমি কি স্যার আমরা জাস্ট হ্যাঁ, উল্টা পাশ থেকে কল্পনা করলেই তো স্যার আরই হচ্ছে স্যার, আমরা উল্টা পাশ থেকে কল্পনা করি উল্টা স্যার। পাশ থেকে
স্যার এটা না, এটা তোমার এই যে এদিকে ঘুরছে না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর একে যদি সামনে নাও তাহলে এটা উল্টায় গেল, তাই না? উল্টায় গেলে তখন তো তোমার মানে আর হবে তখন, মানে এটা তখন আর এস হচ্ছে না, আর হচ্ছে। তো আমাদের জটিলতার কিচ্ছু নেই, আমরা শুধু মনে রাখবো 4 নাম্বার হাইড্রোজেন না, 4 নাম্বার গ্রুপটা ব্যাকে থাকার কথা যদি ফ্রন্টে দিয়ে দাও তাহলে তুমি যে কনফিগারেশন হবে সেটার উল্টাটা লিখবে। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এই একই ভাবে এখানে আমি যে কতগুলো কনফিগারেশন দিয়েছি এই কনফিগারেশন গুলো তোমরা এগুলো নির্ণয় করবে। যদি কোনোটা তোমার মনে হয় ওভাবে আমি করেছি, তাহলে পরীক্ষা অনেক সময় পরীক্ষা এখান থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে? পরীক্ষা আসতে পারে এক্সপ্লেইন এই রুল, কি রুল? এই যে এস সিকোয়েন্স রুল, অথবা এক্সপ্লেইন দিস রুল, অথবা হাউ কুড ইউ ডিটারমিন অ্যাবসলিউট কনফিগারেশন অফ এ কম্পাউন্ড, অথবা এক্সপ্লেইন কনভার্সন রুল, অথবা হোয়াট আর দ্য স্টেপস ইউজ টু ডিটারমিন দ্য কনভার্সন রুল। তখন আমরা এই যে এগুলো 3টা আর সিকোয়েন্স রুল কি বলছে 4টা বলবো। অথবা আসতে পারে যে ডিটারমিন অ্যাবসলিউট কনফিগারেশন অফ কম্পাউন্ড 1 and 2। তখন তোমরা বলবে যে 1 নাম্বারের ব্রোমিন হচ্ছে 1 2 জাস্ট চিত্র আঁকাবে, চিত্র আঁকে দেখিয়ে বলবে যে এটা হচ্ছে এই যে একটা আমি দিয়ে দিয়েছি তো অ্যান্সার, এইভাবে লিখে দিবে। এখন বলো সিকোয়েন্স রুলের কারো কোনো প্রবলেম আছে? এটা সোজা একবারে, প্রবলেম আছে? নাই? না স্যার। আচ্ছা, তাহলে এটা বাসাতে দেখবে, সিকোয়েন্স রুল বাসাতে দেখবে তোমরা। আচ্ছা, এরপরে স্টেরিও আইসোমার কয়টা, এটা অনেক সময় প্রশ্ন আসে যে তোমাকে বলা হলো টার্টারিক অ্যাসিডের স্টেরিও আইসোমার কয়টা হবে। আচ্ছা, এটা আমি দাঁড়াও এখানে আমি তোমাদেরকে, এটার হোয়াইট বোর্ড আছে না? হোয়াইট বোর্ড থাকার কথা তো এখানে, হোয়াইট বোর্ড এই যে হোয়াইট বোর্ড আছে, কন্টিনিউ হোয়াইট বোর্ড। ক্রস প্রেজেন্টিং ক্রিয়েট। আচ্ছা, হোয়াইট বোর্ড আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ তোমরা? লোডিং ইউর হোয়াইট বোর্ড। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন অনেক সময় প্রশ্ন আসে যে তোমার টার্টারিক অ্যাসিডের কয়টা আইসোমার? টার্টারিক অ্যাসিড, TARTARIC, টার্টারিক অ্যাসিড। তাই একটা কয়টা আইসোমার হয় আমরা জানি? 2n সংখ্যক আইসোমার হয়, তাই না? আমরা জানি 2n সংখ্যক আইসোমার হয়। এই যা, ও এটা কি হলো, চলে গেল কেন? হোয়াইট বোর্ড আবার আসছে। জি স্যার। Cursor are hidden because there are 5 or more user on the board. আচ্ছা, ঠিক আছে। এটা কি আছে, এগুলো কোনো কিছুতে হাত দেওয়া যাবে না। ইউ আর ফলোইং, বি ডিডেন্ট, স্টপ ফলোইং, পজ। আচ্ছা, দরকার নাই, তোমরা দেখতে পেলে হলো। আচ্ছা, তাহলে আমাদেরকে আমরা টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিডের সংকেতটা যদি এভাবে লিখি CHOH COOH আর CHOH COOH, এটা টার্টারিক অ্যাসিড, ঠিক আছে। এটা এটা মুছে ফেলি, এটা টার্টারিক অ্যাসিড। তাহলে এখানে কাইরাল কার্বন একটা, কাইরাল কার্বন দুইটা, তাহলে আমাদের দুটো যেহেতু কাইরাল কার্বন, আমরা বলবো তাহলে দেয়ার উইল বি 2 মানে কত, 4 আইসোমার্স অফ টার্টারিক অ্যাসিড। এই 4টা আইসোমার তাহলে কি হবে, তোমরা এভাবে লিখবে, আগে COH নিচে COOH এভাবে দিবে, দিয়ে মাঝখানে দুটো কাইরাল কার্বন আছে। এবার OH একদিকে, একদিকে, এটা একটা আইসোমার। তাহলে আবার COH COOH, OH এইদিকে, এদিকে, অর্থাৎ একদিকে দুটো OH দিলে, একদিকে দুটো OH দিলে, এটা দুটো টার্টারিক অ্যাসিড হলো। আবার আরেকটা কি করবে, আরেকটা হচ্ছে তোমার ধরো এই যে আরেকটা এই পাশে দিলে OH, এই পাশে দিলে H, তাহলে এই পাশে দিলে হচ্ছে OH একটা, এই পাশে, তো 3টা হলো। আরেকটা হচ্ছে এটা এটা চেঞ্জ করে দিয়ে কি করবে, আরেকটা করবে হচ্ছে তোমরা এই পাশে OH, এই পাশে OH। এই তোমরা দাগ দিচ্ছ কেন?
ও তো এই জি স্যার, এখানে সবাই দাগ দিতে পারবে স্যার। না না দাগ টাগ দিও না, আমি তো তাহলে তো আঁকা হলো না আপনি স্যার এগুলো। মুছে ফেলতে পারবেন এটা। ও, আমি তো মুছে ফেলতে পারছি, হ্যাঁ। হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার হিয়ার, আচ্ছা। আচ্ছা তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে রাইট ডাউন দ্য আইসোমার অফ টার্টারিক অ্যাসিড, তখন করতে পারবে না? লিখতে পারবে তো? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, খুবই সোজা। এইভাবে তোমাদের, আর তারপরে তোমাদেরকে যদি বলা হয় রাইট ডাউন দ্য আইসোমার, ওই যে আরেকটা আসে এপিড্রিন, ইপিড্রিনের যে সংকেতটা দেখো, এই কি ব্যাপার, আমি লিখতে পারছি না কেন? ও এই যে এবার ঠিক আছে। আচ্ছা আমি এগুলো ডিলিট করে দিই। ইপিড্রিনের যে সংকেত, সেখান থেকে তুমি দিবা, তাহলে তুমি সেভাবে আমাদের সংকেতগুলো লিখতে পারবে। এই তো, এই হচ্ছে আমাদের। আচ্ছা এরপরে আরেকটা প্রশ্ন আসে, ল্যাবরেটরি সিনথেসিস অফ রেসিমিক মিক্সচার। ল্যাবরেটরি সিনথেসিস অফ রেসিমিক মিক্সচার। আমরা রেসিমিক মিক্সচারের ল্যাবরেটরি সিনথেসিস কিভাবে করব? ল্যাবরেটরি সিনথেসিস অফ রেসিমিক মিক্সচার, রেসিমিক মিক্সচার মানে কি? অ্যান ইকুইমোলার মিক্সচার অফ প্লাস এন্ড মাইনাস ফর্ম, তাই না? ডিআরএল এর যে আমাদের ফর্ম, এটাকে, এটা খুব সোজা। আমরা বলবো যে রেসিমিক মিক্সচারকে আমরা আমরা মানে অ্যাসিমেট্রিক সিনথেসিস, অ্যাসিমেট্রিক কম্পাউন্ড আমরা বলবো হচ্ছে অ্যাসিমেট্রিক স্ট্রাকচার থেকে একটা অ্যাসিমেট্রিক স্ট্রাকচার আঁকি, দাঁড়াও, সি ডবল বন্ড ও এইচ CH3, এটা একটা কিন্তু অ্যাসিমেট্রিক স্ট্রাকচার, তাই না? এখানে কিন্তু কাইরাল কার্বন নাই, মানে সিমেট্রিক, মানে এখানে কিন্তু কোনো কাইরাল কার্বন নাই, তাই না? আচ্ছা তাহলে রেসিমিক মিক্সচার আমরা যেটা করতে পারি, এখানে আমাদের কোনো কাইরাল কার্বন নাই, অ্যাসিমেট্রিক কার্বন, এটা সিমেট্রি নাই কিন্তু কোনো। এই কার্বনকে আমরা যদি ওপর দিয়ে অ্যাটাক করাই, এটা SN2 রিয়াকশন, আমার আমার মনে হয় তো SN2 পড়েছো সেকেন্ড ইয়ারে। ওপর দিয়ে রিয়াকশন করাই আর নিচের দিকে রিয়াকশন করাই, তাহলে আমাদের দুই রকমের প্রোডাক্ট পাবো। ধরো এখান থেকে আমরা সায়ানাইডের এখানে যোগ করব, সায়ানাইড, সায়ানাইড যোগ করব। কিভাবে যোগ করব? এখানে অক্সিজেন এখানে চলে যাবে, সায়ানাইড গ্রুপটা তাহলে কি আসবে, উপরের দিকে দিয়ে আসলে কি হবে, CH3C সায়ানাইড ও মাইনাস, আর নিচে কি আছে, এইচ। এটা কিন্তু একটা কাইরাল কার্বন হয়ে গেল। আবার CH3C সায়ানাইড ও, আর এখানে হলো হাইড্রোজেন, এটা কাইরাল কার্বন। এই দুটো কিন্তু আলাদা, দেখো। এইটার হচ্ছে যদি তোমার এখানে দেখো সায়ানাইডের কার্বন, কার্বন অক্সিজেন, 1 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন, 3 নাম্বার পজিশন, তাহলে 1 2 3, এটা কি? এটা হচ্ছে অ্যান্টি এস। আর এটা এটা হচ্ছে দেখো 1 2 3, এটা কি? এটা এইদিকে আর 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 এস, তাহলে দুটো হয়ে গেল না? ডি আর এল বা আর আর এস, দুটো হয়ে গেল। তাহলে আমাদের যে বইয়ে যেভাবে আমি যেভাবে নোট দিয়ে দিয়েছি, নোট তো দিয়ে দিয়েছি, সেখান থেকে পড়বে। আমরা এখানে দুটো এক্সাম্পল দিয়েছি, যে কোনো একটা এক্সাম্পল তোমরা পড়বে। তাহলে আমরা বলবো যে উই ক্যান প্রিপেয়ার ল্যাবরেটরি সিনথেসিস, we can prepare racemic mixture in a laboratory synthesis, which is SN2 reaction mechanism reaction, where HCN, এটা হবে যে cyanide, HCN, where cyanide react with acetaldehyde, which contains an asymmetric structure. So if cyanide attack from upper side, then we get one isomer or one form, and from lower side then another form. Details reaction is given below. এভাবে তুমি রিঅ্যাকশনটা দিয়ে দেবে। বুঝতে পেরেছো? ল্যাবরেটরি, আচ্ছা এটা নিচে যায় না, এই এই হোয়াইট বোর্ডটার নিচে যায় না, এইটুকুর মধ্যে থাকতে হবে। ও যাই তো, এই যে এই দেখো, নিচে কে সব লিখালিখি শুরু করেছে এগুলো। আমি কি দিয়ে লিখছি জানো? বলো আমি কিভাবে লিখছি এটা? স্যার গ্রাফিক্স ট্যাব দিয়ে। না না, আমি লিখছি, আমি তো এটা হচ্ছে নোট 24 আলট্রা, S24 আলট্রা ইয়ে আছে তো তোমার, এই যে কি পেন আছে, এস পেন,
এস পেন আছে, এস পেন দিয়ে লিখছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ল্যাবরেটরি সিনথেসিস অফ রেসিমিক মিক্সচার। এগুলো ছোট ছোট প্রশ্ন। এরপরে আরেকটা প্রশ্ন আসে, রিজলিউশন অফ রেসিমিক মিক্সচার। এটা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে আই অলরেডি এক্সপ্লেইনড দ্য ম্যাটার। রিজলিউশন অফ রেসিমিক মিক্সচার, রিজলিউশন অফ রেসিমিক মিক্সচার, রেসিমিক মিক্সচার। আচ্ছা, আমরা বলেছি যে মানে রেসিমিক মিক্সচার আমি কিভাবে পাবো, এটা রিজলিউশন অফ রেসিমিক মিক্সচার। এটা চারটা মেথড আমি বর্ণনা করেছিলাম, না চারটা না পাঁচটা মেথড। মেকানিক্যাল মেথড, বায়োকেমিক্যাল মেথড, কেমিক্যাল মেথড, কাইনেটিক মেথড আর ক্রোমাটোগ্রাফি মেথড। এটা আমি এক্সপ্লেন করেছি তোমাদের। ওটা যেটা যেভাবে বলেছি ওভাবে তোমরা মুখস্থ করবে। তাহলে রিজলিউশন অফ রেসিমিক মিক্সচার আমি বলেছিলাম। এরপর হচ্ছে রেসিমাইজেশন। রেসিমাইজেশন, রেসিমাইজেশন। তাহলে রেসিমাইজেশনটা কি? Decimation is the process of converting plus form into minus or minus form into plus. খুব simply, তাহলে decimation is the process by which an optically active compound, আচ্ছা তাহলে আবার বলি আমি, decimation is the process by which an optically plus isomer or minus isomer, I mean optically active compounds becomes optically inactive. কেননা ধরো তোমার প্লাস ফর্ম আছে, সেখান থেকে সে মাইনাস ফর্ম কিছু তৈরি করবে, তাহলে প্লাস আর মাইনাস ফর্ম মিলে কি হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, আমি আমি যদি এখানে চিত্র দিই, দাঁড়াও চিত্র দিয়ে বোঝাই, তাহলে আমি বলবো ধরো এটা হচ্ছে প্লাস ফর্ম, এটা এ লিখলাম প্লাস ফর্ম। দুটো প্লাস ফর্ম, এ করবে কি, রেসিমিক মডিফিকেশনের ফলে একটা প্লাস ফর্ম হলো আর একটা মাইনাস ফর্ম হলো, এটাই হলো রেসিমিক মিক্সচার। এবং দিস প্রসেস ইজ কল্ড রেসিমাইজেশন। আবার অথবা তোমাকে ধরো দুটো এ মাইনাস দিলাম আমি, দুটো এ মাইনাস এর মধ্যে একটা মাইনাস এ হলো আর একটা হচ্ছে প্লাস এ হলো, তাহলে এই যে পদ্ধতিটা এটা হলো রেসিমাইজেশন। শেষ। তাহলে রেসিমাইজেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ উই ক্যান মেক এ রেসিমিক মিক্সচার ফ্রম ইদার প্লাস ফর্ম অর মাইনাস ফর্ম। তাহলে এটা করবে, এটা পাস্তুর করেছিল, পাস্তুর যে টার্টারিক অ্যাসিড থেকে দেখছে কি রে বিভিন্ন রকমের ফর্ম হচ্ছে, তখন ওইটা ওই যে রেসিমাইজেশন, ওইটার পরে ওনার নাম দিলেন রেসিমাইজেশন। তাহলে এটা হচ্ছে রেসিমাইজেশন, এটা এটা পড়বে। রেসিমাইজেশন কি, রেসিমাইজেশন সম্পর্কে একটু পড়লে, এগুলো ছোট ছোট প্রশ্ন। যেমন আমি প্লাস ফর্ম থেকে মাইনাস ফর্ম করে তারপরে রেসিমাইজেশন কিভাবে করতে হয়, আমি একটা রিয়াকশন দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। ডিলিট করি এটা, রেসিমাইজেশনের একটা রিয়াকশন দেখাই। এটা কি, ও এটা হাইলাইটার, আচ্ছা এটা পেন। তাহলে ধরো একটা আর ফর্ম, CH3 COH H CH3 বা CH4, যে কোনো একটা কিছু থাকলো, আমি আমি বা CH, হ্যাঁ CH3, যাও এটা। ও এটা তাহলে হবে না তো, যে CH3 দুটো আছে তো, CH2 CH3। এটা হচ্ছে আমাদের একটা কাইরাল কার্বন। এটার আমাদের এখন, এটাকে এখন আর ফর্ম। এই আর ফর্মটা প্রোটন, একটা প্রোটন দিলাম আমরা, প্রোটন এখানে আসে সবসময়, এই জায়গাতে প্রোটন আসে। তাহলে কার্বনের সাথে OH2 হলো, OH2 হওয়ার পরে OH2 চলে যায়, চলে গেলে হয় কি, কার্বন প্লাস, আমাদের জিনিসটা কি হয়, CH3 C প্লাস H CH2 CH3। এরপরে আবার তোমার পানি যদি যোগ করো, পানি যদি যোগ করো, তাহলে এই পানিটা, আমি নিচে যাই, এই তোমাদের কাম কাজ নাই, এগুলো কি করো তোমরা, এই বারবার এগুলো দাগাচ্ছ কেন? ও তো দাও। না এটা হলো না তো, কোন দিকে চলে গেল? আচ্ছা, পেন, আচ্ছা আমি আবার আবার লিখি,
CH3 COH CH2 CH3, এটা আর ফর্ম। এই আর ফর্মটাকে যদি আমি হাইড্রোজেন দিই, মাঝখানে কিছু একটা প্রোডাক্ট তৈরি হয়। এরপরে যদি পানি দ্বারা আদ্র বিশ্লেষিত করি, তাহলে CH3 COH CH2 CH3 হয়, এস ফর্ম। এই যে আর ফর্ম প্লাস এস ফর্ম, আর প্লাস এস মিলে যেটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে রেসিমাইজেশন। দিস প্রসেস ইজ কল্ড রেসিমাইজেশন। এই হচ্ছে আমাদের রেসিমাইজেশন কি। এরপরে আজকের লাস্ট অংশ আমরা ছোট্ট একটা টপিকস। তাহলে আমরা ছোট্ট টপিকস আজকে একটা আলোচনা করলাম এর আগে। আমরা আলোচনা করলাম কি, রেসিমাইজেশন বললাম। তার আগে বললাম হচ্ছে যে রিজলিউশন অফ রেসিমিক গতবার আমরা পড়েছি। এরপরে ল্যাবরেটরি সিনথেসিস অফ রেসিমিক মিক্সচার, ল্যাবরেটরি সিনথেসিস, যেটা আমরা দেখলাম। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আরেকটা টার্ম আছে, এটা এটা প্রায় আসে কিন্তু পরীক্ষাতে। স্যার স্লাইড চেঞ্জ হচ্ছে না স্যার, এখন ওইখানে আছে। স্লাইডে এটা আমি আমি তো, ও কেন, আমি তো এখানে ডিলিট করছি, হয়তো ডিলিট হচ্ছে। দেখতে পাচ্ছ না তোমরা? এই এখানে কে সব কি লিখে রাখছো এগুলো দেখতে পাচ্ছ আমি যে ডিলিট করছি? জি স্যার। আচ্ছা, তো লাস্ট টপিকস। তোমাদের আজকে কতজন উপস্থিত আছে এখন? উপস্থিতির সংখ্যা কই? 26 জন মতো স্যার। ও আচ্ছা আচ্ছা, তো লাস্ট টপিকসটা হচ্ছে আজকে অ্যাসিমেট্রিক সিনথেসিস। অ্যাসিমেট্রিক সিনথেসিস। অ্যাসিমেট্রিক সিনথেসিস কাকে বলবো আমরা? সিনথেসিস মানে, asymmetric synthesis মানে a compound containing an asymmetric carbon can be synthesized and the process is called asymmetric synthesis. তাহলে একটা কম্পাউন্ডের অ্যাসিমেট্রিক কার্বন থাকবে, এটা যে পদ্ধতিতে সিনথেসিস করব তাকে বলবো আমরা অ্যাসিমেট্রিক সিনথেসিস। তো বেসিক্যালি আসলে এই কি ব্যাপার, এটা ডিলিট করলে কেন তোমরা? ওই যে এখানে নিচে চলে গেছে কেন? আচ্ছা, তাহলে অ্যাসিমেট্রিক সিনথেসিস হচ্ছে অ্যাসিমেট্রিক কম্পাউন্ডকে আমরা যখন সিমেট্রিক কম্পাউন্ড থেকে সিনথেসিস করব তাকে বলবো আমরা অ্যাসিমেট্রিক সিনথেসিস। তাহলে আবার বলি আমি, a compound containing an asymmetric carbon atom can be synthesized in laboratory from a symmetric compound. These from a symmetric compound. This symmet this this process is called asymmetric synthesis. কারণ আমরা একটু আগে দেখলাম যে যখন একটা অ্যাসিমেট্রিক কম্পাউন্ড কে যখন আমি সিনথেস করতে যাব তখন কিন্তু রেসিমিক মিক্সচার তৈরি হয়ে যায়, একটা ইকুইমোলার মিক্সচার প্লাস আর মাইনাস তৈরি হয়। কিন্তু তুমি যখন একটা সিমেট্রিক কম্পাউন্ড থেকে তৈরি করবে কোন নির্দিষ্ট পদ্ধতিতে, তখন এটা আবার ওই যে অ্যাসিমেট্রিক সিনথেসিস হয়। অ্যাসিমেট্রিক সিনথেসিস হওয়ার শর্ত হচ্ছে তোমাকে এখানে একটা কিন্তু অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ডের সাথে রিঅ্যাকশন করতে হবে। অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ডের সাথে রিয়াকশন করে আমাদের এই সিনথেসিসটা তৈরি করতে হবে। একটু আগে আমি দেখলাম যে ওই যে রেসিমাইজেশন, এখানে ওই যে হাইড্রোজেন আছে আর পানি আছে, তার সাথে বিক্রিয়া করে আর একটা এসে কনভার্ট হলো, আর আর এস মিলে রেসিমিক মিক্সচার হলো, ওটা দেখলাম। এখানে কিন্তু সেটা না, এখানে হচ্ছে একটা অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ডের সাথে একটা সিমেট্রিক কম্পাউন্ডের রিয়াকশন করব। আচ্ছা দেখি আমি রিয়াকশনটা, এই যে এটার নাম কি? অ্যাসিটিক অ্যাসিডের ল্যাকটিক অ্যাসিড, এটা নাকি? না না, এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড, CH3COCOH, এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। তো পাইরুভিক অ্যাসিড যদি আমি মেনথলের সাথে বিক্রিয়া করি, পাইরুভিক অ্যাসিড যদি আমি মেনথলের সাথে বিক্রিয়া করি, মেনথল MENTHOL, মেনথলের সংকেতটা, তোমরা মেনথল ভোলাটাইল ওয়েলে পড়েছো, এটা হচ্ছে মেনথলের সংকেত। তাহলে পাইরুভিক অ্যাসিড যদি আমি মেনথলের সাথে বিক্রিয়া করি, তোমরা এইভাবে দেবে না, তোমরা এভাবে না দিয়ে এভাবে দিবে ROH
এখানে লিখবে মাইনাস মেনথল, এটা মাইনাস মেনথল। তাহলে কি লিখবে, when pyruvic acid is treated with minus menthol, আর ওএইচ দিয়ে আমরা কি বোঝালাম, এই যে ওএইচ, যে ওএইচ আছে, এই ওএইচটা আছে, এইভাবে এভাবে লিখবে, আমি নোটে দেখবে এভাবে দিয়ে রেখেছি। তাহলে মেনথলের সাথে রিয়াকশন করে এস্টার তৈরি হয়। এস্টারটা কি, এভাবে সিও ও সিও ও, ওই যে পাইরুভেট, মানে এই যে এইচ আর এখানে ওএইচ মিলে পানি হয়, বাকিটুকু যোগ হয়। তাহলে এটা হচ্ছে মিথাইল এস্টার অফ পাইরুভেট মাইনাস মেনথল এস্টার অফ পাইরুভেট। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, পাইরুভিক অ্যাসিডকে একটা কিন্তু অপটিক্যাল অ্যাক্টিভিটির সাথে রিঅ্যাকশন করতে হবে, না হলে কিন্তু অ্যাসিমেট্রিক সিনথেস হবে না। এটা সিমেট্রিক কম্পাউন্ড, অ্যাসিমেট্রিক কম্পাউন্ড আমরা সিনথেস করব। এখানে কিন্তু কোনো কাইরাল কার্বন নাই, অ্যাসিমেট্রিক নাই, এখানে আছে কাইরাল কার্বন। তাহলে আমরা এখন নতুন একটা অ্যাসিমেট্রিক কম্পাউন্ড সিনথেস করতে হলে একটা মাইনাস মেনথল নিলাম, এর সাথে আমরা একটা তোমার কাইরাল কার্বন ছাড়া একটা কম্পাউন্ড নিলাম, এর রিয়াকশন করে কি হলো, একটা এস্টার তৈরি হলো। একটা এস্টার তৈরি হলো, খুব সিম্পল একটা রিয়াকশন। এই এস্টারকে যখন পানির সহযোগে হাইড্রোলাইসিস করব, আমরা পানির সহযোগে যখন আমরা রিয়াকশন করব, এই এস্টারটাকে আমরা পানির সহযোগে রিয়াকশন না, এই এস্টারটাকে যখন আমি ও এই এস্টারটাকে যখন আমি ইয়ে করব, কি বলে ওটাকে, এই যে রিডাকশন করব, রিডাকশন করব, হাইড্রোজেন দিয়ে রিডাকশন করব, এই জায়গায় রিডাকশন হবে, এই জায়গায় কি তৈরি হবে, এইচ, COOR, মানে কেটনকে রিডাকশন করলে হয় হচ্ছে অ্যালকোহল, তাহলে অ্যালকোহল তৈরি হলো, অ্যালকোহল তৈরি হলো। এটার নাম হচ্ছে মাইনাস মেনথল ল্যাকটিক, ল্যাকটিক অ্যাসিড, মাইনাস মেনথল ল্যাকটিক অ্যাসিড বা ল্যাকটেট। এটাকে যদি আমি আবার পানি দিয়ে হাইড্রোলাইসিস করি, তাহলে আমরা আমাদের ওই যে ল্যাকটিক অ্যাসিড পাবো, এটা ল্যাকটিক অ্যাসিড পাবো। CH3, মানে এই যে এটা দাও, এইভাবে দাও, এইভাবে এইচ, COOH, OH, এখানে ওই যে এই আমাদের মেনথলটা চলে গেছে, এটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, মাইনাস ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, আমি আবার বলি, ফ্রেশ লিখি আমি, পাইরুভিক অ্যাসিডের সাথে মেনথলের রিয়াকশন করলাম, মেনথল পাইরুভিক অ্যাসিডের এস্টার তৈরি হলো, একে হাইড্রোলাইসিস করলাম, না এটা কি করলাম, আমি রিডাকশন করলাম, আর তৈরি হলো। এরপরে আমরা কি করলাম, হাইড্রোলাইসিস করলাম, COH তৈরি হলো, এখানে হাইড্রোজেন আছে একটা, CH, যে COH তৈরি হলো। এই যে পদ্ধতি মাইনাস মাইনাস ল্যাকটিক, মাইনাস ল্যাকটিক অ্যাসিড, তাহলে আমরা হচ্ছে অ্যাসিমেট্রিক কম্পাউন্ড, এই যে কাইরাল কার্বন আছে, সিমেট্রিক কম্পাউন্ড এটা, আর এটা হচ্ছে তোমার কাইরাল কার্বন আছে। তাহলে কাইরাল কার্বন যুক্ত কম্পাউন্ডের সাথে সিমেট্রিক কম্পাউন্ডের বিক্রিয়া করে অ্যাসিমেট্রিক কম্পাউন্ড তৈরি করেছি। এই পদ্ধতিটাকে বলবো আমরা অ্যাসিমেট্রিক সিনথেসিস। এই পর্যন্ত। আচ্ছা, তাহলে আমি আবার আমাদের আজকে এই পর্যন্তই, আমি আবার প্রথম থেকে যাই, কি পড়ছিলাম সেটা আমরা প্রথম থেকে যাই এবার। স্যার এখানে কি আর বলতে স্যার মেন্থলকে বোঝানো হয়েছে স্যার? হ্যাঁ, তুমি যদি আর না দিয়ে মেনথল দিতে চাও তাহলে মেনথল দিবা, তবে কি দরকার আমাদের কষ্ট করার। এই যে ওকে। সি ডবল বন্ড ও ও, তারপরে যে মেনথলের যে গ্রুপটা, এই যে এই গ্রুপটা ও, তাহলে ও দিলে, তারপরে এই যে গ্রুপটা, এই গ্রুপটার পরে হচ্ছে এইরকম আছে, তারপরে এখানে আছে এরকম আছে না, এই যে এটা, তাহলে এত বড় জিনিস তোমাকে তো বারবার দিতে হবে, আমার তো বারবার দেওয়ার দরকার কি, তাই না? তাহলে তুমি সোজা দিবে আর, আমি এই জন্য সোজা আর দিয়েছি, আমরা বলে দিয়েছি আরটা হচ্ছে মেনথল, লিখে দিবা। মাইনাস মেন্থল বলতে কি বোঝানো হয়েছে স্যার? মেনথল যে আর আর এস প্লাস মাইনাস বা ডিএল, ও আচ্ছা স্যার, ঠিক আছে। মেনথলটা হচ্ছে মাইনাস মেনথল, মানে মেনথলের যে, আমি এখানে দেখো মেনথল তুমি যদি আঁকো, OH, এটা মেনথল,
এই যে এই ওএইচটা দেখো এখানে, এটা কিন্তু কাইরাল কার্বন একটাই আছে এখানে, কাইরাল কার্বন আছে, কিন্তু এই কাইরাল কার্বনটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। এটা ডট 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 দিয়ে এটা এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস মেনথল। আবার এখানে যদি ডট ডট থাকতো তাহলে এটা হচ্ছে প্লাস মেনথল। এটা জাস্ট এটা এমনি আর আর কিছু না, এটা বোঝানোর জন্য যেটা মাইনাস, আমি মাইনাস মেনথল দিয়ে এইভাবে দিয়ে প্রকাশ করবো, আর ওইচ মাইনাস মেনথল। আচ্ছা এখানে শেয়ারের ইয়ে কই, এই কি হলো, তোমার দেখতে পাচ্ছ তো? জি জি স্যার। স্যার। আচ্ছা, এবার আমরা তাহলে আবার, স্যার দেখা যাচ্ছে না এখন। আচ্ছা আমরা এখন যা যা পড়লাম আমি এতক্ষণ ধরে, আবার আমি প্রথম থেকে বলি, দিয়ে আমরা সামনের দিন আমাদের বাকি অংশটুকু পড়বো। হিস্টোকেমিস্ট্রির মধ্যে আমরা কনস্টিটিউশনাল আইসোমার কি এটা পড়েছি, আইসোমার কেটোএনল টটোমারিজম বলেছিলাম। তারপরে আইসোমারের মধ্যে হচ্ছে আমাদের ওই যে অনেক রকমের আমি বলেছি, স্কেলেটল আইসোমার, সোজা কথা আইসোমার সম্পর্কে আমি বেশ কিছু কথা বলেছিলাম, আইসোমার নিয়ে, আইসোমার কাকে বলে, আইসোমার কত রকমের, আমি চিত্র দিয়ে আমরা বুঝাই দিয়েছিলাম, তাই না? তোমার মানে ওই যে কনস্টিটিউশনাল আইসোমার হচ্ছে 4 রকমের বা 5 রকমের, এটা আমরা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম। তারপরে আমরা বলেছিলাম জিওমেট্রিক্যাল আইসোমার, তাই না? এটা হচ্ছে স্টিরো আইসোমারের মধ্যে। তারপরে বলেছিলাম আমরা অপটিক্যাল আইসোমার, অপটিক্যাল আইসোমারের স্পেসিফিক রোটেশন নির্ণয়ের পদ্ধতি হচ্ছে আলফা এল সি, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রোটেশন টেম্পারেচার ওয়েভলেংথ দিয়ে আমি স্পেসিফিক রোটেশন নির্ণয় করতে পারি, জানো। এরপরে এটা না, স্টেবিলিটি আমরা বলেছিলাম সিস্টেন্স আইসোমারের মধ্যে কোনটা স্টেবিলিটি এবং কিভাবে আমি সিস্টেন্স আইসোমার নির্ণয় করব, তাই না? কিভাবে নির্ণয় করব, ওই যে স্টেবিলিটি থেকে বলো, ডাইপোল মোমেন্ট থেকে বলো, বা কেমিক্যাল মেথডে বলো, যে রিয়াকশন করে ট্রান্সফর্মটা রিয়াকশন করছে না, সিস ফর্মটা রিয়াকশন করছে, এইরকম। তারপরে জিওমেট্রিক্যাল আইসোমারের হচ্ছে ইন্টার কনভার্সন, মানে সিজ থেকে বা সিন থেকে অ্যান্টাই, অ্যান্টাই থেকে সিন, বা সিজ থেকে ট্রান্স, ট্রান্স থেকে সিজ। এটা অক্সাইম গুলোর সিজ ট্রান্স আইসোমার কেমন হবে, অক্সাইম গুলো আসলে যেহেতু ওখানে দুই দিকেই থাকে না, একদিকে থাকে, আমরা সিন বলি একটাকে আর একটা বলি অ্যান্টাই, এইটার আসলে বিষয়গুলো কি ওইটা, এবং ওই যে ওগুলোর আমাদের কনফিগারেশন, এটা আমরা আমরা কিছু চিত্র দিয়ে বুঝিয়েছিলাম, কিছু রিয়াকশন ছিল, এটা অবশ্যই অবশ্যই করবে এবং প্রায় আসে এটা। এরপরে অপটিক্যাল আইসোমারের কিছু ডেফিনেশন দেখিয়েছিলাম আমরা, ডেক্সট্রোরেটরি, লেভোরোটেটরি, কাইরাল কার্বন, এনানসিওমার, ডায়াস্টেরিওমার, এগুলো সব তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো। তারপর আমরা এখানে কিছু দেখছি। এরপরে গুরুত্বপূর্ণ ছিল এগুলো না, এগুলো সব এগুলো এমনি আমি লিখে রেখেছি। ফিশার প্রজেক্ট কি, আজকে যেটা পড়লাম আমরা, এটা কি, সিকোয়েন্স রুলটা কি। স্যার অ্যাবসোলিউট আইসোমারের ক্ষেত্রে স্যার, যদি হাইড্রোজেন আর হাইড্রোক্সিল মূলক না থেকে অন্য দুইটা মূলক থাকে, তাহলে স্যার আমরা কিভাবে নির্ণয় করব? মানে যে মূলক থাকবে সেটার মলিকুলার ওয়েট দেখে নির্ণয় করবে, যদি 4 নাম্বার গ্রুপটা সামনে থাকে তাহলে যেটা যেটা হবে রেজাল্টটা স্যার সেটা উল্টে স্যার যাবে। অ্যাবসোলুটের ক্ষেত্রে স্যার আপনি বলছিলেন যে স্যার হাইড্রোক্সিল মূলক যে ডান পাশে থাকলে সেটা ওইটার কথা বলছি। ওটা তো অ্যাবসোলুট না, ওটা রিলেটিভ। জি স্যার, রিলেটিভ। অ্যাবসোলুট তো তুমি যে আর এস সিস্টেমটা হচ্ছে অ্যাবসোলুট, ঠিক আছে, আর রিলেটিভ হচ্ছে ডিএল সিস্টেম। এটা হচ্ছে তোমার হচ্ছে আমাদের মেশিন আমাদেরকে ডিএল সিস্টেমটা দেখায় দেয়, বুঝছো? মেশিন দেখায় দেয় যে কোন দিকে ঘুরবে, এটা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি না লেভো রোটেটরি, মানে ওটা হচ্ছে রিলেটিভ। রিলেটিভটা হচ্ছে আমি বলেছিলাম যে ওই যে গ্লিসারালডিহাইডের নিচে যেটা আছে সেই অনুযায়ী হয়, আসলে রিলেটিভ কনফিগারেশন হয় হচ্ছে কার্বোহাইড্রেটের, বুঝছো, বেসিক্যালি। আর এই যে এগুলো হচ্ছে প্রোটিন বা অন্য, আর কার্বোহাইড্রেট মানে ওএইচ থাকবেই। অন্য মৌলগুলাই স্যার এটা দিয়ে সম্ভব না? না, অন্যান্য মৌলগুলোই সম্ভব, অন্যান্য মৌলগুলো তখন যে অ্যাবসোলুটটা করা হয়, ঠিক আছে, অ্যাবসোলুট করা হয়, রিলেটিভও করা হয়, না থাকলেও হবে, ওইস না থাকলেও হবে, মানে যেমন এখানে এখানে ওইচ আছে, ঠিক আছে, এখানে ওইচ না হয়তো যদি অন্য একটা গ্রুপ থাকতো, তখন তোমাকে ওই যে ক্যালকুলেট করতে হবে মলিকুলার ওয়েট দিয়ে, তখন যদি দেখবে যে তুমি মোটামুটি হয়ে যায়। হাইড্রোজেনের জায়গায় যদি একটা অন্য মৌল থাকে স্যার? হ্যাঁ, অন্য মৌল থাকলেও হবে, কোনো অসুবিধা নাই। তুমি দেখবে যে সিমিলারিটিটা কেমন আছে, এইরকম কিনা, ধরো হাইড্রোজেন আছে ওএইচ নাই, তাহলে হাইড্রোজেনটা কোন দিকে আছে, ডান দিকে, আচ্ছা গ্লিসারালডিহাইডের ডান দিকে আছে, তাহলে এটা হবে এই, ঠিক আছে। অথবা হাইড্রোজেন নাই ওএইচ আছে, তখন হাইড্রোজেন ওএইচ কোনটাও নাই, তখন এই সমস্ত বিষয়গুলো তখন হচ্ছে আমাদের ওই যে আমরা পোলারিমিটারের মাধ্যমে নির্ণয় করি পোলটা, আমরা ম্যানুয়ালি ডিএল কখনো বলা যায় না, ঠিক আছে। ম্যানুয়ালি সাধারণত ওই যে রিলেটিভ কনফিগারেশনটা
ওটা হচ্ছে মেশিন থেকে মিজার করতে হয়, ঠিক আছে? জি এটুকু জেনে রাখো যে এটা আমাদের আসলে যে কার্বোহাইড্রেটের জন্য এগুলো আমাদের বেশি লাগে, কার্বোহাইড্রেট প্রোটিন, যেখানে ওই যাচ্ছে হাইড্রোজেন, মানে গ্লিসারালডিহাইড কে স্ট্যান্ডার্ড, অথবা আরেকটা কি স্ট্যান্ডার্ড হতে পারে, ধরো তুমি মেশিন থেকে গ্লিসারালডিহাইডের এল আর 16 কি করে মেশিন বলেছে, সেখান থেকে আমরা বললাম যে এই কনফিগারেশনটা থাকলে এল, এই কনফিগারেশন ডি। ঠিক একই ভাবে তুমি যদি প্রোটিন ধরো, অ্যালানিন অথবা লিউসিন অথবা আইসোলিউসিন, এই আইসোলিউসিনের ডিটাকে তুমি স্ট্যান্ডার্ড ধরো, এখানে হাইড্রোজেন বা ওইস নাই, তখন তুমি ওইভাবে স্ট্যান্ডার্ড ধরে বাকিগুলোকে তুমি নির্ণয় করবা। সোজা কথা, রিলেটিভ কনফিগারেশন মানে হচ্ছে একটা সাপেক্ষে আরেকটা নির্ণয় করবা, বুঝতে পেরেছো? জি স্যার। ওই একটা তুমি বলবে যে এই রিলেটিভটা এখানে হাইড্রোজেন ওইস নাই, কিন্তু আমি কি করলাম, এখানে এই যে লিউসিনের যে স্ট্রাকচার এইটার সাপেক্ষে আমি নির্ণয় করেছি, এটা অতএব এটা রিলেটিভ কনফিগারেশন, এরকম। আচ্ছা, এটা কনফিগারেশনে আমরা বললাম এখানে আমাদের কিছু স্ট্রাকচার দেওয়া হতে পারে, তোমরা নির্ণয় করবে। আবার বলা হতে পারে যে টার্টারিক অ্যাসিডের কি আইসোমার, এটা লিখো, তখন তোমরা দিবে। রেসিমিক মিক্সচারের ল্যাবরেটরি সিনথেসিস কি, এই ছোট্ট একটা সিনথেসিস এটা দিলে, এটা আর একটা অল্টারনেটিভ একটা সিনথেসিস দিয়েছি, চাইলে দিতে পারো। এটা প্রায় আসে রিজলিউশন অফ রেসিমিক মিক্সচার, যে কয়েকটা মেথড আছে এই মেথড গুলো তোমরা বলবে, এটা আমি এক্সপ্লেন করেছিলাম। অ্যাসিমেট্রিক সিনথেসিস কি, এই যে আমরা যে মেনথল দিয়ে করলাম, আর ওএইচ দিয়ে করেছি, অ্যাসিমেট্রিক করবে। সামনের দিন আমরা এটা শেষ করে দিব, তাহলে আমাদের মোটামুটি সেকেন্ড ইয়ারের আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, আমার পার্টটা। আবার আমরা 9:30 থেকে হয়তো পরশুদিন বা তারপরের দিন আমরা পড়বো, সোমবার মঙ্গলবারের দিকে আমি পড়তে পারি, ঠিক আছে? তো জি স্যার। মঙ্গলবারে আমাকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এটা নিয়ে, দেন ইউ ক্যান আস্ক। আমরা ওই মঙ্গলবারে হয়তো বা 9:30টার দিকে করবো। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।